নমস্কার। রাধে রাধে। কিছুদিন আগে কৃষ্ণের জন্মাষ্টমী হয়েছিল, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। ঠিক কৃষ্ণের জন্মাষ্টমীর 15 দিন পর আবার শুরু হয়ে যায় রাধাষ্টমী। আর রাধাষ্টমী তো মানে সে বিশাল ব্যাপার। তো আমি আজকে খুব সকালে ফ্রেশ হয়ে, আর অবশ্য উপোস ছিলাম, যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী করেছি, রাধাষ্টমীও করতেই হবে। তারপর চলে গেলাম মন্দিরে যাওয়ার পর কিছুক্ষণ পরেই পুরোহিত পূজায় বসে পড়েছে এবং আরতি করছে, দেখতেই পাচ্ছেন। পূজা অর্চনা শুরু হয়ে গেছে। তো রাধাষ্টমীটা মানে ঠিক কৃষ্ণের জন্মাষ্টমী যেভাবে করা হয়ে থাকে, ঠিক সেই রকমভাবে রাধাষ্টমীটাও করা হয়ে থাকে। তারপর পুরোহিত একের পর এক ঠাকুরের কাছে আরতি করছে, ধূপ দীপ এগুলো দেখাচ্ছে। তো মন্দিরে এতটা ভিড় ছিল, আর এইবারে রাধাষ্টমীতে প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল। তো একেবারেই মানে মন্দির উপচে পড়া ভিড়ের হয়ে গিয়েছিল। একে বৃষ্টি, দুয়ে অনেক উপাসীরা ছিলেন। তারপর যখন আমাদের আরতি প্রায় শেষ পর্যায়ে পূজা, তখন আমাদের এখন দেওয়া হলো অঞ্জলি। তো অঞ্জলির জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে গেছি। তার আগে আমাদের কিছু আচমন করতে হয়। ঠিক সেই ঠাকুরের নামটা জপ করছিলাম। করার পর আমাদের অঞ্জলির জন্য আমরা প্রস্তুত হয়ে যাচ্ছি, এবং আমাদের এই অঞ্জলির জন্য ফুল দেওয়া হয়েছে। সেগুলো আমরা জাস্ট ফুলগুলো ঠিকঠাক করে নিয়েছিলাম, ফুল, বেলপাতা। তা এবারের রাধাষ্টমীটা আমি শুধু আমার এখানে, মানে আমি যেখানে থাকি ঢাকাতে, সেখানে মন্দির থেকে আমি চলে যাই নারায়ণগঞ্জ, মানে যেখানে আমার বাবার বাড়ি। তো নারায়ণগঞ্জে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, একে তো ছিল রাধাষ্টমী, তারপরের দিন পারণ, আর সেই দিনটিতে আমাদের জগৎজননী যে মা, আমার গর্ভধারিণী মা, এরকম একটা দিনে 1 সেপ্টেম্বর আমাদের ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে যান আমাদের সবাইকে ছেড়ে। তো ওই উদ্দেশ্যেই মানে ওইখানে যাওয়া। তো যাই হোক, আমি বাসায় আসি মন্দির থেকে এসে সব কিছু গোছগাছ করে টোরে প্রায় আনুমানিক বিকেলের দিকে চলে যাই নারায়ণগঞ্জ। সেখানে যেতে যেতে আমার প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল। তো সেখানে যাওয়ার পর দেখি যে ভাইয়ের বউ সেখানে সব পূজার আয়োজন করেছে। ও সারাদিন উপোস থেকে রাতে সেটার পূজা অর্চনা করছে, দেখতেই পাচ্ছেন। তো ওই দিনের দিন তো চলেই গেল যে রাধাষ্টমী। পরের দিন যে পারণ, ওই দিন আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন মাকে সাজানো হয়েছে। তাই আর কি বলবো, যার মা নেই সেই শুধু কষ্টটা বুঝে, বাবা যার থাকে না সেই শুধু কষ্টটা বুঝে, মানে দুঃখীর কষ্ট বুঝে থাকে। তো মায়ের এই স্মৃতিগুলো খুব মাঝে মাঝে খুব খারাপ লাগে। তারপরও কিছু করার নাই, জীবন তো চলে যাবেই, কেটে যাবেই। এভাবে দুঃখ কষ্ট সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে। তো ওই দিন পারণ ছিল, সাথে মায়েরও কাজ ছিল, মানে বাৎসরিক। জাস্ট ঠাকুরের কাছে অল্প কিছু ভোগ টোক দিয়েছি। আমার ভাইয়ের বউ ওরা পূজা অর্চনা করছে, আমিও উপাস ছিলাম, পাশে বসেছিলাম। তো ওইখানেও আবার পরের দিন ভোগ লাগানো হয়েছে, যেহেতু পারণের সব কিছু তো জানেনি। আবার সেম টু সেম কাজই করতে হয়, শুধু অন্ন দিতে হয়। আরও সাথে যা কিছু আর কি ঈশ্বর চেয়েছিল, ওরকম একটু কম বেশি করে আর কি সাজিয়ে তাদের ভোগ নিবেদন করছি আর কি। তো এভাবে আর কি কৃষ্ণের জন্মাষ্টমীটা যেমন কেটে গিয়েছিল, ঠিক রাধাষ্টমীটাও এভাবেই কেটে গেছে। কিন্তু রাধাষ্টমীর দিন আমার মায়ের মৃত্যুবার্ষিকীটা পড়াতে আর একটু বেশি ভালো লেগেছিল। কিন্তু খুব একটা ভালো তিথিতে আমার মায়ের মৃত্যুবার্ষিকীটা পড়েছে। একদিকে
স্বয়ং রাধা পূজা হচ্ছে, অন্যদিকে মায়েরও পূজা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। মনে কষ্ট আছে, কিন্তু তারপরেও কিছু করার নেই। মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যেহেতু মায়ের স্মৃতিগুলো মাঝে মাঝে এমনভাবে নাড়া দেয়, দেখতে দেখতে ঠিক 4টা বছর চলে গেছে। তো এই আর কি। তো সবাই আশীর্বাদ করবেন যেন বছর বছর আমার ভাইটা যেন এরকমভাবে মায়ের মৃত্যুবার্ষিকীটা উদযাপন করতে পারে। এরপর আমরা সবাই মিলে ঠাকুরকে প্রণাম করি, মাকে প্রণাম করি, এবং তারপর আমাদের উপবাসটা যে ছিল, সারাদিন উপবাস করেছিলাম, সেটার জন্য প্রসাদ গ্রহণ করি সবাই মিলে একসাথে। তারপরের দিন আমি সবাই আবার ঢাকায় আসার উদ্দেশ্যে। আমি যখন আসি তখন আমার সাথে আমার ছোট ভাইও আসছিল আমাকে পৌঁছে দেওয়ার জন্য। জাস্ট নারায়ণগঞ্জ থেকে আমাকে মেট্রো পর্যন্ত পৌঁছে দিয়ে যাচ্ছে। কিন্তু একা একা আসবো, মনটা খারাপ, তাই জন্য। তো একসাথে বসে বসে দুই ভাই বোন কথা বলতে বলতে জাস্ট মেট্রো যেখানে, ঠিক ওইখানে এসে হাজির হলাম। তারপরে দিন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেহেতু আসতে তো হবেই, কিছু করার নেই। তো শুধু মনটা পড়েছিল ওই বাবার বাড়ির দিকে, যেহেতু আমার বাবাও নেই, মাও নেই। এই ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, ঠিক অতটা মনেও নেই। তারপর মাকে আজ 4 বছর হয় হারিয়েছি। তো যার বাবা মা থাকে না, সেই একমাত্র সেই কষ্টটা বুঝে। বলে না যে দুঃখী দুঃখীর মর্ম বুঝে। তো কিছু আর কি বলবো। তারপর আমি গাড়িতে উঠে পড়ি। তো গাড়িতে উঠে পড়ার পরও মনটা খুবই খারাপ লাগছিল যে অনেক দিন পর যাওয়া হয়েছে, সহজে যাওয়া হয়ে ওঠে না। নানান কাজের ব্যস্ততার জন্য, সাংসারিক কাজের জন্য, চাপের জন্য। যাই হোক, পরে গাড়ি থেকে নেমে আমি আবার মেট্রোতে এসে পড়ব। তো মেট্রোতে উঠে পড়ার জন্য বের হয়ে গেলাম। মেট্রোর টিকিট কেটে মেট্রোতে উঠে বাসার জন্য রিক্সা নেব আর কি। তো আর প্রতিটা বছর এরকম দিনটা আসবে আর মনটা খুবই খারাপ লাগবে। সবসময় তো মা বাবার জন্য মন খারাপ লাগে, কিন্তু যখন তাদের এই বাৎসরিক দিনগুলো আসে তখন আরও বেশি তাদের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এতটাই খারাপ লাগে, বোঝাতে পারবো না। বললামই তো যে যার বাবা মা নেই তারাই বুঝতে পারবে এই কষ্টটা। আর আশীর্বাদ করি যাদের বাবা মা আছে তাদের যেন দীর্ঘায়ু হয় তারা, এই আর কি। তো সবাই আশীর্বাদ করবেন যেন এরকম করে প্রতিটা বছর বাবা মার যেমন সামর্থ্যই হোক না কেন, বাবা মার জন্য কিছু করে যেতে পারি। তারপর মেট্রোতে ট্রেন এসে পড়েছে। ট্রেনে উঠে পড়লাম। ওঠার পর তখনও মনটা খুবই খারাপ লাগছিল, শুধু মনে পড়ছিল আর স্মৃতিগুলো, ঠিক এই ছোটোবেলার স্মৃতিগুলো যেন তাড়া করছিল যে এই সময়ে এই কাজগুলো করতাম। যখন বড় হয়েছি তখনও মা আমাদের কী করিয়েছে। তো সব মিলিয়ে ঝিলে আর কি, কিছু বলার। তো এগুলো চিন্তা করতে করতে মেট্রো থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে যদি পারেন একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ওকে, বাই। তাহলে আমি নতুন নতুন আপনাদের কাছে ব্লগ দিতে উৎসাহিত হব।